বিশ্ব ব্যাঘ্র দিবস 29শে জুলাই 2025। এই উপলক্ষে আমাদের বিশেষ অনুষ্ঠান। আমাদের সঙ্গে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন নিত্যানন্দ চৌকিদার, নমস্কার, এবং বিশ্বজিৎ সরকার, নমস্কার। আমরা এই বিশ্ব ব্যাঘ্র দিবস উপলক্ষে সাধারণ মানুষের জানার জন্য কতগুলো প্রশ্ন আপনাদের আলাপচারিতায় জেনে নেব। আমরা কেন এই বিশ্ব ব্যাঘ্র দিবস বা আন্তর্জাতিক বাঘ দিবস পালন করব? আমাদের যে 29শে জুলাই গ্লোবাল টাইগার ডে, এই জন্যই পালন করব যে বাঘ হচ্ছে আমাদের জাতীয় সম্পদ, এবং বাঘ থেকে টোটাল জঙ্গলের ইকোসিস্টেমটা, ইন্ডিয়ার যে সমস্ত ফরেস্টে বাঘ আছে তার উপরে ডিপেন্ড হয়ে সমস্ত ধরনের ফ্লোরা এবং ফোনা তার উপরে দাঁড়িয়ে কিন্তু একটা ব্যালেন্স সিটে থাকতে পারে। 2 নম্বর হচ্ছে সেই সমস্ত টাইগার রিজার্ভ টাইগারকে দেখিয়ে কিন্তু ট্যুরিজমটা ডেভেলপ করে। তাহলে এখানে প্রান্তিক মানুষ তাদের কাজের নিশানা পাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে জঙ্গলের একটা পরিচ্ছন্নতা পাচ্ছে। এই যে ব্যালেন্স বাঘ না হলে সম্ভব নয়, যার জন্য বাঘ হচ্ছে আমাদের জাতীয় সম্পদ। এবছর অর্থাৎ 2025 সালে বিশ্ব ব্যাঘ্র দিবসের ভাবনা আমাদের হাতে তাদের ভবিষ্যৎ, অর্থাৎ বাঘেদের ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের উপর। কিভাবে? এই জন্যে আমাদের উপরে বাঘের ভবিষ্যৎ, কারণ আমি সুন্দরবন নিয়েই বলছি, কারণ সুন্দরবন জঙ্গলটা একসময় আলিপুর চিড়িয়াখানা অব্দি ছিল, কিন্তু জঙ্গল শেষ হতে হতে আমাদের এখন সুন্দরবন হচ্ছে 102টো বদ্বীপ অঞ্চল, তার মধ্যে আবার 54টা আইল্যান্ড হচ্ছে লোকবসতি অঞ্চল। মানে বাঘের যে বাসস্থানের জায়গা সেটা মাত্র 48টা আইল্যান্ড, এবং 48টা আইল্যান্ডের মধ্যেই যে আমাদের বে অফ বেঙ্গল আছে, তার যে ডিপ্রেশন সমস্ত ভোগ করতে হয় বাঘকে। তো কি হয় যে এই যে প্রান্তিক মানুষ যারা আছে তারা যদি বাঘকে না বাঁচায়, যেমন অনেক সময় বাংলাদেশি চোরা শিকারী বাঘকে মেরে দিচ্ছে, বা অনেক সময় লোকালে বাঘ চলে যাচ্ছে, সেখানে কিছু যারা সাধারণ মানুষ তারা বাঘকে আহত করে দিচ্ছে, তাহলে ধীরে ধীরে যদি বাঘ এইভাবে লুপ্ত হতে থাকে, তাহলে বাঘকে ভয় করে অনেকে জঙ্গলে যেতে চায় না, তাহলে জঙ্গলের পরিবেশটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, এবং গাছগুলো কেটে বাইরের বাজারে, বিদেশের বাজারে, লোকাল বাজারে বিক্রি হয়ে গেলে সুন্দরবন বলে আর কিছু থাকবে না। তখন কি হবে যে বে অফ বেঙ্গলের যে ডিপ্রেশন সরাসরি কলকাতায় এসে আঘাত করবে, এবং সুন্দরবন বাসী তারা কিন্তু জলের তলায় বিলীন হয়ে যাবে। সেই জন্য বলবো যে বাঘ আমাদের হাতে সংরক্ষিত নয়, বাঘ জাতীয় সম্পদ। তাকেই উপলক্ষ করে আমরা চাইবো যে বাঘের নিঃশ্বাসের সঙ্গে নিঃশ্বাস মিলিয়ে আমরা যৌথভাবে, যেমন জেফএমসি কমিটি আছে, যদি কোনো জায়গায় ওয়াইল্ড লাইফ লোকালে চলে আসে তো তারা একটা কমিটিগত ভাবে তারা ডিপার্টমেন্টকে জানায়। ডিপার্টমেন্ট তো অতন্দরী প্রহরা বা প্রহরীর মতো তারা 24 ঘন্টা জঙ্গলকে পাহারা দিচ্ছে, তারা দেনান দেয়ার এবং লোকাল ভাবে গিয়ে তাদেরকে সেভ করে আমরা জঙ্গলে ছেড়ে দিচ্ছি। আমরা চাইবো যে বাঘকে কেন্দ্র করে আমরা যেমন বাঁচছি, বাঘেরও বাঁচার দরকার, এবং প্রত্যেক জীবকে এই আমাদের বিশ্ব পৃথিবীতে সুন্দরভাবে বাঁচার একটা পরিবেশ মানুষই করতে পারবে। আচ্ছা, বাঘ সংরক্ষণ কেন প্রয়োজন? যদি বাঘের সংখ্যা কমে যায় তাহলে ক্ষতি কি? বাঘের সংখ্যা কমে গেলে ক্ষতি এই জন্যেই যে একটা নির্দিষ্ট সারাউন্ডিং এরিয়াতে জঙ্গলে বাঘ থাকে, যেমন 40 কিলোমিটার এরিয়া জুড়ে মেল টাইগার থাকতে পারে, এবং 20 স্কোয়ার কিলোমিটারে আমাদের ফিমেল টাইগার থাকে, এবং এটা ডিপেন্ড করে জঙ্গলে প্রেবেসের উপরে। প্রেবেস কোনগুলো? যেমন হরিণ, শুয়োর, আরো অনেক কিছু আছে, ওয়াইল্ড বাফেলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন জঙ্গলে। যখন এই ইকোসিস্টেমটা ভেঙে যাবে, বাঘের ঘনত্ব কমে যাবে। কেন কমে যাবে? তাহলে মানুষের কালো ছায়া সেখানে রাত্রে নামছে, তো বাঘ যখন নিঃসঙ্গ হয়ে পড়বে তখন কিন্তু তাদের প্রজনন যে সিস্টেমটা সেটা ধীরে ধীরে ভেঙে যাবে। তো ধীরে ধীরে ভাঙার পরেই কিন্তু একটা জঙ্গল ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে, এবং মাছ কাঁকড়া থেকে শুরু করে, গাছ থেকে শুরু করে, আমাদের মধু থেকে শুরু করে একটা জঙ্গলের বন্ধাত্ম পরিবেশ তৈরি হবে। এই জন্যে বাঘ কম হলে, জাতীয় সম্পদ চলে গেলে জঙ্গলের আর কোনো পরিবেশ থাকবে না। একদম ঠিক বলছেন। আর এতক্ষণ আমরা যেমন শুনছি, শ্রোতা বন্ধুরা শুনছেন, বিশ্বজিৎ বাবুও কিন্তু মন দিয়ে শুনছেন। বিশ্বজিৎ বাবু, আপনার কাছে আসি সরাসরি। এই যে বাঘের প্রয়োজনীয়তা, এটা সাধারণ মানুষকে কি করে বোঝাবো আমরা? সাধারণ মানুষকে তো বোঝাতেই হবে কেন সেটা, যে বাঘ না থাকলে মানুষ থাকবে না। বাঘ হচ্ছে আমাদের ভগবানও বলা যায়, বাঘ গডফাদারও বলা যায়, কেননা বাঘ আছে বলেই আমাদের গাছ বেঁচে আছে, আমাদের জঙ্গল বেঁচে আছে, আর জঙ্গল বেঁচে আছে বলেই আমরা বেঁচে আছি। তাহলে এই পারস্পরিক যে একটা মেল বন্ধন, সেটা বাঘই তৈরি করেছে আমাদের বাঁচার রাস্তা, যার জন্য বাঘকেও বাঁচতে হবে, আমাদেরও বাঁচতে হবে। এই আমাদের স্বার্থে আমরা বাঘকে বাঁচাবো। সেই জন্যই কি এখনো সুন্দরবনে বনবিবির পালা হয়? বনবিবির পালা হয়, এটা একটা মানুষের কি বলি আর সর্বজাতের দেবী হচ্ছে বনদেবী। বনদেবীকে সবাই আমরা বিশ্বাস করি, সবাই
বনবিবিকে পূজা করি যে বাঘ দেবতা, বাঘ বনবিবিরই এক কথা শুনবে, আর বনবিবিকে স্মরণ করলে বাঘে ধরবে না, এরকম একটা কথা আমাদের ভেতরে চলে এসছে। ঠিক সেইটা আমরা বিশ্বাস করি বলে এখনো বনদেবীকেও বিশ্বাস করি এবং বাঘকেও বিশ্বাস করি। সত্যি বলেছেন নিত্যানন্দবাবু। এবার আপনার কাছে আসি, যে এই যে বাঘের কথা, বাঘের প্রয়োজনীয়তা মানুষকে বোঝাবো কি করে, বললেন বিশ্বজিৎ বাবু, কিন্তু বাঘের জন্য বন বা জঙ্গল এটাকে সুরক্ষিত করব কি করে আমরা? সুরক্ষিত এইভাবেই করতে হবে, ডিপার্টমেন্টারি যে সমস্ত ফরেস্ট ডিপার্টমেন্ট আছে একা কিন্তু পারবে না। কেননা আমাদের যে সুন্দরবন বিশেষত আমরা বলি যে অন্য জঙ্গলে কি হয়, যে জঙ্গলের ভেতরেই লোক বাস করে, কিন্তু সুন্দরবন একটা এমন জায়গা যেখানে সারাউন্ডিং হচ্ছে রিভার, তার একদিকে থাকে মানুষ বসতি অঞ্চল, আর একদিকে হচ্ছে মানে বনভূমি। তো একদিকে কি হচ্ছে যে আমাদের লোকাল লোক আছে। তো এই সুরক্ষা যখন আমরা দেখেছি যে বাঘ যখন বিপন্ন, ধীরে ধীরে চোরা শিকারীরা তাদেরকে মেরে ফেলছে বা হরিণ শিকার করছে, সেই সময় তৈরি হয়েছিল ইকো ডেভেলপমেন্ট কমিটি, এখন যেটা হয়েছে জেপিএমসি কমিটি। তো এর মাধ্যমে কি হচ্ছে যে এর একটা কমিটি তৈরি হচ্ছে, আমাদের যে ফরেস্ট ডিপার্টমেন্টে যারা টুরিস্ট আসছে সেখান থেকে একটা রেভিনিউ পাচ্ছে, তার 25% এই সমস্ত লোকাল কমিটির কাছে যাচ্ছে গ্রামের ডেভেলপমেন্টের জন্য। তাহলে ওখানে কিন্তু যদি কোনো শিকারী আসতে চায় জঙ্গলে, তারা কিন্তু সঙ্গে সঙ্গে রিপোর্টিং করছে ফরেস্ট ডিপার্টমেন্টকে, তো ওখান থেকে কেউ আসতে পারছে না। আর কি হচ্ছে যে 2004 সালে লোকালের অপোজিটে কিন্তু ফেন্স দেওয়া আছে, যা জঙ্গল থেকে বাঘ না চলে আসতে পারে। তো এইরকম ভাবে বাঘকে সংরক্ষণ করা হচ্ছে। একটু আগে বিশ্বজিৎ বাবু বলছিলেন যে বাঘ শুধু বনবিবির কথা শোনে, বনদেবীর কথা শোনে, কিন্তু বাঘ কি কোনোভাবে মানুষের বন্ধু হতে পারে? তা না হলে জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে কেন ঢুকছে? বাঘ তো মানুষের বন্ধু, এটা একদম কমনলি সবাই জানে, কিন্তু বন্ধু সবাই জানে যে যার মনের মিল হবে। কিন্তু এখানে সংরক্ষণের মিলের উপরে কিন্তু আমাদের বন্ধু। কি সংরক্ষণ? বাঘ জঙ্গল সংরক্ষণ করছে। আর বাস্তব পৃথিবীতে দাঁড়িয়ে এই মুহূর্তে 2025 সালে আমাদের যে গ্লোবাল টাইগার ডে আমাদের হচ্ছে আর কি, বনভূমির যে কতটা গুরুত্ব এটা বিশ্বব্যাপী সর্বজন গৃহীত একটা কথা, যে বনভূমি যদি না থাকে, যে গ্লোবাল ওয়ার্মিং এ যে জলস্তর ধীরে ধীরে বাড়ছে, বনভূমি ধীরে ধীরে কমে যাচ্ছে, তো এই বনভূমিকে রক্ষা করছে একমাত্র বাঘ, যেখানে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরছে। এই অক্সিজেনের উপরে দাঁড়িয়ে আমরা কিন্তু মানুষ এখনো জীবিত আছি। তো এই জন্য উনি সংরক্ষণের প্রশ্নে বাঘ হচ্ছে আমাদের সর্বোচ্চ মানে বন্ধু। এবং সেই আমরা তো প্রচুর জীব আছি, তার একটা আমরা বুঝতে পারছি, অন্যরা হয়তো বুঝতে পারছেন, অন্যান্য যে জীবগুলো আছে। সেই জন্যে সার্বাঙ্গীন ভাবে অনেকে স্বীকার করুক না করুক, একদম যদি আমরা সারমর্ম টানি, তো বাঘ ছাড়া আমাদের গতি নেই। বাঘের বন্ধু হতে পারবো কিনা আমরা জানি না, কিন্তু বাঘ আমাদের মনে প্রাণে বন্ধু। একদম যেভাবে বলছিলেন বাঘের প্রয়োজনীয়তা, কিন্তু তবুও জঙ্গল যদি নিরাপদ হয় তাদের কাছে, তাহলে জঙ্গল থেকে বেরিয়ে কেন লোকালয়ে চলে আসছে বাঘ? এটা অনেক সময় কি হয় যে আমাদের সুন্দরবনটা যেহেতু আইল্যান্ড, সেই জন্য বাঘ অনেক সময় ভুল করে ঠিক লোকালে একই রকমের গাছ, ম্যানগ্রোভ গাছ, তারা দূর থেকে দেখে ভাবে যে ওই জঙ্গলটা আমাদের এলাকাধীন, তারা অনেক সময় সাঁতরে চলে যায়। 2 নম্বর হচ্ছে যখন প্রেগনেন্ট থাকে যে সমস্ত বাঘিনী, তারা অনেক সময় সেফ সাইটে যাওয়ার জন্য অনেকভাবে ট্রাই করে, যেখানে দেখা যাচ্ছে যে অনেক যারা মেল টাইগার আছে তাদের থেকে সেফ হওয়ার জন্য চলে যায়। তো গিয়ে দেখলো সেটাও লোকালিটি, এরকম ভুল করে চলে যায়। অনেক সময় কি হয়, যে সমস্ত বাঘ বয়স হয়ে গেছে, যারা ওয়াইল্ড লাইফের পেছনে দৌড়াতে পারছে না, তারা কি করছে যে নেটের পাশে বসে তারা দেখছে যে লোকালের যে সমস্ত নদীর চরগুলোতে ছাগল বা গরু ঘুরে বেড়াচ্ছে, তো দেখে তারা তো শিকার পাচ্ছে না। অনেক সময় রাতের অন্ধকারে সেই সমস্ত নেট অনেক সময় ছিঁড়ে তারা কিন্তু লোকালে চলে আসতে পারে। এরকম ভাবে বাঘগুলো মূলত আসে। এবারে আবার আমি বিশ্বজিৎ বাবুর কাছে জানতে চাইবো, এই যে বাঘের দেখভাল, এইটা কে করবে? দেখার দায়িত্ব কার? বাঘের দেখার দায়িত্ব সমস্ত স্তরের মানুষেরই হওয়া উচিত। বর্তমান টাইমে গ্রামের মানুষ মনে করছে যে ফরেস্ট আর বাঘ বোধহয় শত্রু, সেটা একেবারেই কমে গেছে। দীর্ঘদিন আমি ছোটতে দেখতাম যে বাঘ আর ফরেস্ট যেন সমান শত্রু মানুষের, এখন সকলের বন্ধু হয়ে গেছে। বাঘ যেমন, ফরেস্ট যেমন মানুষের সঙ্গে বিনিময় করছে সমস্ত ব্যাপারে, গাছ থেকে শুরু করে পশু পাখি, এমনকি জীবজন্তু, ছোটখাটো জীবজন্তুও নিয়ে একটা আলোচনার মাধ্যমে যেটা হচ্ছে, একটা গাছ লাগাতে গেলে সেটাও গ্রামের সঙ্গে ফরেস্টের একটা বোঝাপড়া হচ্ছে। ঠিক এরকম ভাবে দেখা যাচ্ছে যে বাঘ, ফরেস্ট, গ্রামের মানুষ সব একাকার হয়ে বাঘকে কিন্তু ভালোবাসতে শিখেছে এবং বিভিন্ন সেমিনার হচ্ছে, বিভিন্ন
পক্ষ থেকে যে বাঘকে বাঁচাতে হবে, বিভিন্ন সংস্থা, বিভিন্ন এনজিও থেকে, বিভিন্ন মানুষের পক্ষ থেকে এখন মানুষকে বোঝানো গেছে। একটা বাচ্চাও পর্যন্ত এখন, স্কুল বাচ্চা পর্যন্ত বুঝতে শিখেছে যে বাঘ না থাকলে মানুষ বাঁচবে না, কারণ বাঘ আছে বলেই জঙ্গলটা হচ্ছে অক্সিজেনের একটা কারখানা। সেই কারখানা থেকেই আমরা অক্সিজেন পাচ্ছি শুধুমাত্র বাঘের জন্য, যার জন্য বাঘ মানুষ সব একাকার হয়ে আছি আমরা ভালোবাসা। ঠিক, বাঘ মানুষ একাকার হয়ে আছে বললেন বিশ্বজিৎ বাবু। এবার নিত্যান্ত বাবু আপনার কাছে আসি। এই যে বাঘকে নজরদারিতে রাখা, তার জন্য আমরা কলার আইডি লাগাচ্ছি। কেন লাগাবো কলার আইডি? আর বাঘ শুমারি হয় মাঝে মাঝে, বাঘ কমে গেল না ঠিক আছে, না বাঘের সংখ্যা বাড়লো, কিভাবে হয় এই গোনার কাজটা? মূলত সুন্দরবনের দিকে আসি। সুন্দরবনে একসময় বাঘ গণনা হতো বাঘের পায়ের ছাপ কালেক্ট করে, সেখানে প্যালেস্টার অফ প্যারিস ফেলে সেটা কালেকশন করে সেটা ল্যাবরেটরিতে পরীক্ষা করা হতো। তো সেটাতে দেখা যেত যে বাঘের গণনটা অতটা নির্ভুল হচ্ছে না, কেননা এটা একটা অনেক জায়গায় মাটির ঘনত্বের তারতম্য অনুসারে একই বাঘের পায়ের ছাপ বিভিন্ন রকম হচ্ছে। কিন্তু এখন নিউ টেকনোলজি এসছে, এখন যে ক্যামেরা ট্র্যাপ গুলো হচ্ছে তাতে কি হচ্ছে, একটা নির্ভুল গণনা হচ্ছে। কেমন যে একটা করিডোর টাইপের ডিপার্টমেন্ট থেকে করে সেখানে দুই সাইডে ক্যামেরা বসিয়ে সেখানে একটা যখন বাঘ যাচ্ছে তখন দুই সাইডের ফটো এবং ভিডিও আসছে, যেখানে কি হয়, যেমন আমাদের প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট আলাদা, বাঘেরও পায়ের ছাপ, বাঘেরও দেহের যে স্ট্রাইপ গুলো প্রত্যেকের কিন্তু আলাদা হয়। ঠিক সেইভাবে একটা নির্ভুল প্রসেসে আমাদের ডিপার্টমেন্ট এবং যারা সহকারী যে সমস্ত ক্যামেরা পাচ্ছে, যারা একটা নির্ভুল তথ্য কিন্তু 2025 সালে এসে আমরা পাচ্ছি। এছাড়া রেডিও কলার যেটা হচ্ছে, রেডিও কলারের দ্বারা বিভিন্ন জায়গায় বাঘ ড্রাই ফরেস্টে যারা আছে, যেমন করবেট, বান্ধবগড়, এই সমস্ত জায়গায় অনেকটা সম্ভব হয় যে বাঘের গতিবিধি নজর রাখা। কিন্তু আমাদের যে ঝুপি জঙ্গল, সুন্দরবন বাদাবন এরিয়া, যেখানে জোয়ার ভাটাকে কেন্দ্র করেই বাদাবনটা গড়ে উঠেছে, যেখানে 24 ঘন্টায় জোয়ার হয়, দুবার ভাটা হয়, তো এখানে কি হয় যে একটা বাঘের গতিবিধি লক্ষ্য রাখতে ডিপার্টমেন্ট প্রচুর হিমশিম খেয়ে যায়, মানে অতটা সহজ হয় না। যে বিষয়টা নিয়ে সবার জানার ইচ্ছা, মানে আমরা সবাই উৎসাহে থাকি যে এই বিষয়টা জানতে হবে, যে চোরা শিকারীদের কাছ থেকে এই বাঘদের বাঁচানোর উপায় কি? এই চোরা শিকারের হাত থেকে জাতীয় সম্পদকে রক্ষা করতে হলে আমাদেরকেই, আমার সাধারণ মানুষকেই সচেতন হতে হবে। কেন সচেতন হতে হবে? আমাদের যে সুন্দরবন মানে প্রান্তিক মানুষ যে জেএফএমসি কমিটি তৈরি হয়েছে, এবং আমাদের যে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, যেখান থেকে বাংলাদেশি চোরা শিকারী বা অনেকে গ্রাম থেকে এর একটা অনেক সময় পাওয়া যেতে পারে যে অনেক সময় চোরা শিকারী আসতে চায়। বাঘ তো জাতীয় সম্পদ, এর একটা বিদেশের, বিশেষ করে চায়নাতে বা থাইল্যান্ড বা বিভিন্ন জায়গায় এর একটা বিশাল অনেক দামে এগুলো বিক্রি হয়, বিভিন্ন বডি পার্টস। তো এইগুলোকে রোখার জন্যে সুন্দরবন টাইগার রিজার্ভের যে সমস্ত কর্মী আছে, ফরেস্ট গার্ড থেকে শুরু করে একদম আইএফএস অফিসার এবং প্রান্তিক মানুষ যারা জঙ্গল লাগোয়া, যারা চাইছে যে সুন্দরবনকে রক্ষা, এই যৌথ প্রচেষ্টায় এবং যারা চোরা শিকারী তাদেরকে যদি ভাবানো হয় এবং অন্যরকম পেশায় একটা নিযুক্ত করা হয়, যেখান থেকে একটু বেনিফিট তারা পাবে, তাদের কাছে গিয়ে বারবার বোঝানো, যদি সেরকম না হয় তাদেরকে অন্যভাবে পানিশমেন্ট করে তাদেরকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়ে জঙ্গলকে তাদের মূল্যটা জানাতে হবে, যে জঙ্গলটা এইরকম মূল্যে, যেটা তোমরা ধীরে ধীরে শেষ করে দিচ্ছ। তাহলে মানুষের কনসাসনেসের উপরে কিন্তু আমাদের এই জঙ্গলটা ধীরে ধীরে শ্রীবৃদ্ধি ঘটবে। এটা নয় চোরা শিকারীদের বোঝানো গেল, সাধারণ মানুষকে কিভাবে বোঝানো যাবে বা কিভাবে বাঘ আমাদের সম্পদ হয়ে উঠতে পারে? সাধারণ মানুষ এর আগে বুঝতো না। 1984 সাল থেকে যখন আমাদের ইকো ট্যুরিজমটা শুরু হয়েছে সুন্দরবনের সমস্ত আনাচে কানাচে, এবং আজ 2025 সালে সুন্দরবনে একটা ব্যাপকভাবে ট্যুরিজম গড়ে উঠেছে। সেটা বোঝা যায় যে প্রচুর লঞ্চ বোট আছে, প্রচুর ধীরে ধীরে হোটেল তৈরি হচ্ছে। মানুষ চাইছে যে আমরা সুন্দরবনে যে সমস্ত মাছ, কাঁকড়া, এগুলো আমাদের সংগ্রহের দিন চলে গেছে। কেননা ওটা খুব ঝুঁকিপূর্ণ কাজ। যদি ওই সম্পদগুলোকে রক্ষা করে আমরা যদি মানুষকে আনতে পারি, আমাদের ট্যুরিজমকে বাড়াতে পারি, তাহলে কি হবে, এই জায়গায় বাঘও রক্ষা হলো। মানুষ বুঝে যাচ্ছে, না হলে
মানুষ কিন্তু ওখানেই ঝাঁপিয়ে পড়ত, লোকালে গেলেই তো মাছ পাওয়া যায়। তো সেইগুলোকে টুরিস্টের কাছে প্রচার করে যে আমাদের সুন্দরবনটা সত্যিই সুরক্ষিত, কারণ সুন্দরবন সুরক্ষিত না থাকে যদি একটা টুরিস্ট জঙ্গলের ভেতরে চলে যায়, বাংলাদেশি ডাকাতদের হাতে পড়ে, তাহলে সেখান থেকে মানুষ মুখ ঘুরিয়ে নিয়ে যাওয়া মানে সেখানের মানুষ আর্থিকভাবে একদম মুখ থুবড়ে পড়ে যাবে। তো প্রত্যেক মানুষ আমাদের সুন্দরবনের, বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে সমস্ত স্কুলে এই বাঘকে কেন্দ্র করেই বিভিন্ন জায়গায় সচেতন শিবির গড়ে উঠেছে, এবং প্রত্যেক মানুষ ব্যাপকভাবে, যেমন আগে সাড়া দিত না, এখন মানুষ নিজে থেকে জানার জন্য আসছে যে বাঘকে বা এখানকার সমস্ত জীবজন্তুকে কিভাবে রক্ষা করা যাবে এবং বাইরের কাছে জানানো যাবে। তো আমাদের কাছে খুবই মূল্যবান এবং লোক অনেক জেনেছে। আপনি কথা বলতে বলতে কাঁকড়ার প্রসঙ্গে এলেন। দুজনের কাছেই এটা আমার শেষ প্রশ্ন, দুজনের কাছ থেকেই জানতে চাইবো যে কাঁকড়া না থাকলে কি হবে? আমাদের ইকোসিস্টেমের উপরে দুটো জিনিস আছে। একটা হচ্ছে সর্বোপরি একদম উচ্চ স্তরে আছে আমাদের বাঘ, এবং নিচের দিকে যেটা ব্যালেন্সটা রক্ষা করছে সেটা হচ্ছে কাঁকড়া। কাঁকড়া কেন রক্ষা করছে? যে সুন্দরবন লবণাক্ত যে মাটি, নোনা জলে তৈরি, সেখানে কিন্তু যদি আলো বাতাস প্রবেশ না করে তো ধীরে ধীরে গাছের যে বৃদ্ধি বা জৈব মাটি ভেতর থেকে উপরে যদি না আসে, সূর্যের আলো যদি ভেতরে প্রবেশ না করে, এই গাছের বৃদ্ধি কিন্তু ঠিকভাবে তৈরি হবে না। আর গাছের বৃদ্ধি যদি তৈরি না হয় তাহলে কিন্তু এই ইকোসিস্টেমে কোথাও যেন একটা ভাটা পড়ে মানে ছেদ হয়ে যাবে। সেই জন্যে কাঁকড়া বিভিন্ন রকম, মানে আমি যদি 1 স্কোয়ার কিলোমিটারের ভেতরে যদি আমি একটা লক্ষ্য করি, অন্তত ওখানে 50 থেকে 60টা ছিদ্র পাবো একদম ভেতর অব্দি। তো কাঁকড়া ছিদ্র করে এই যে বায়ু চলাচলের ব্যবস্থা করে দিচ্ছে, গাছের শ্রীবৃদ্ধি করছে, এই জন্য কি হচ্ছে যে ইকোসিস্টেমটা ঠিকঠাক ধরে রাখতে পারছে। কাঁকড়া না থাকলে সুন্দরবনের গাছই থাকবে না, আর এই গাছকে সংরক্ষণ করছে বাঘ। কাঁকড়া না থাকলে তাহলে কি অসুবিধা হবে? ওই তো অসুবিধাটাই তো নিত্যানন্দ বললেন যে অ্যাকচুয়ালি কাঁকড়া না থাকলেই তো গাছ বাঁচানো কষ্ট হয়ে যাবে, কারণ ওই ফুটোগুলো না করলে মাটিটা যে নিচের মাটি যে উপরে তুলতে হবে, একটা খাত করতে হবে, সেখানে যে একটু জল বাতাস যে ঢুকবে, কারণ মাটিটা তো কঠিন হয়ে যাচ্ছে রৌদ্রে আর জলে আর গাছে, সেই কঠিনটা একটু ঢিলে করছে কাঁকড়া, যার জন্য এই সুবিধা হচ্ছে গাছে। মানে কাঁকড়া আর বাঘ কি পরিপূরক? হ্যাঁ, পরিপূরক। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, এত সুন্দরভাবে বললেন। আজ বিশ্ব ব্যাঘ্র দিবস উপলক্ষে মানুষের মধ্যে আরো একবার বাঘের বিষয়ে সচেতনতা ছড়িয়ে পড়লো। ধন্যবাদ আপনাদের।